হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রতি পর্বেই দর্শক আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আমরা তার কাছ থেকে তার জানা অজানা সকল তথ্যগুলো জানি, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন সে গল্পটাও কিন্তু আমরা জানি, এবং পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন। তো আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রোমানা সরকার। চলুন দর্শক আমরা চলে যাই রোমানা সরকারের কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। কেমন চলছে আপনার বিজনেস? আপনার উদ্যোগের নামটা কি? আমার উদ্যোগের নাম হচ্ছে হোমমেড খাবার নিয়ে, সমস্ত খাবার নিয়ে কাজ করি। মানে হোমমেড বেকিং, কুকিং, সব টক মিষ্টি ঝাল সব রকমের আইটেমের খাবার নিয়ে কাজ করি হয়। তবে রমজান স্পেশাল লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই এবার কেমন সেল? ভালো মাশাআল্লাহ। তাই না? এবং আপনি কি ক্লাসও নিচ্ছেন? হ্যাঁ, আমি মেয়েদের ট্রেনিং করাই। মানে সপ্তাহে ক্লাস হয়, মাসে হয়। আচ্ছা, এবং সব রকমের ক্লাস। আপনি নিজে কোর্সগুলো হচ্ছে করেছেন, এনএসডি এর সব লেভেলগুলো পার করেছেন? লেভেল 3 পর্যন্ত। আসলে সবাইকেই মানে যে যার জায়গা থেকে যে জিনিসটা নিয়ে কাজ করে সেটা আসলে স্কিলড হওয়া উচিত, সেটাই। তারপরে কিন্তু এই প্রফেশনে আসা উচিত। তো আপনার জন্ম বেড়ে ওঠা? কুমিল্লা ডিস্ট্রিক্ট। পড়ালেখা কুমিল্লাতেই, কুমিল্লা দাউদকান্দি থানা। আচ্ছা, থানা পর্যায়ে। কিন্তু আমার মানে নারী উদ্যোক্তা হওয়ার আগে গল্পটা অনেক কঠিন, কারণ ছোটবেলা বিয়ে হয়ে গেছে, সে 2005-এ এসএসসি পরীক্ষার আগে। তাই? হ্যাঁ। তারপর কিভাবে? তারপরে এসএসসি পরীক্ষা কেমন ছিল? জার্নিটা প্রথমত মানে ভালো না খারাপও না, দুটাই। কেননা বাবা অসুস্থ থাকার কারণে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে ফেলছে এসএসসি পরীক্ষার আগেই। তারপর এসএসসি পরীক্ষা দিলাম মানে বিয়ের পরে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার হাজবেন্ড আপনাকে সাপোর্ট করে। হাজবেন্ড অনেক সাপোর্ট। তারপরে আমার মা বাবা দুজনেই অনেকটা সাহায্য করছে, যার কারণে আমি এতটুকু আশা। আচ্ছা আচ্ছা। তারপরে যে ছেলে মেয়ে হওয়ার পরে আমি ইন্টার পরীক্ষা দিছি, ছেলে হওয়ার পরে ডিগ্রি পরীক্ষা দিছি। আচ্ছা আচ্ছা। তারপরে বেশি সাপোর্ট কে করেছে? হাজবেন্ড তো আছি। তারপরে হাজবেন্ডের পাশাপাশি আমার দুই পরিবারই, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। বিয়ের পরে সমস্ত পড়ালেখা কমপ্লিট করেছেন। দর্শক দেখুন, আপু কিন্তু হাল ছাড়েননি। উনি ওনার বাচ্চাদের লালন পালন করেছেন, সংসার দেখেছেন, শ্বশুর বাড়ি দেখেছেন, এবং মায়ের বাড়ির দায়িত্বও কিন্তু আপু পালন করেছেন। এবং এই সব কিছুর মাঝে উনি কিন্তু ওনার হচ্ছে পড়ালেখাটা চালিয়ে গিয়েছেন, যেটা আপনাদের আমাদের সবার জন্য অনুপ্রেরণার একটা জায়গা বলবো। আসলে ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই কিন্তু করা সম্ভব, যেটা আপু করেছেন। সেটাই। তারপরে কাজ শিখেছিলাম 2005-এ, তারপর করা হয়নি, শখের বিষয় শিখা। কিন্তু যখন করোনা হলো, লকডাউন করোনাতে, তখন আমি পেস করলাম। আচ্ছা, 2019 তখন থেকেই চলছে। আচ্ছা, উদ্যোক্তা বলতে আসলে আমরা কি বুঝি? মানে আমরা কোনো ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান করে আসলে তাকে কি আমরা উদ্যোক্তা বলছি? ব্যবসা বা কোনো শিল্প প্রতিষ্ঠান থেকে কোনো কিছু উদ্যোগ নিয়ে কাজ শুরু করাটাকেই উদ্যোক্তা হয়। তবে উদ্যোগের ভিতরে অনেকগুলা ধাপ থাকে। মহিলাদের কতগুলা, পুরুষের কতগুলা, যেটা আমরা পারি সেটা নিয়ে করাটাই বেটার মনে করি, যেটা আমার জন্য সহজ। কেননা আমি একজন মহিলা হিসেবে ঘরে বসে থেকে আমার বাচ্চা, আমার স্বামী, সংসার সবকিছু দেখে আপনি হচ্ছে কষ্ট না হয়। বাইরের কাজ করা পছন্দ করি না। চাকরিটা দেখা যায় সারাদিন বাইরে থাকতে হয়, যার কারণে ঘরে বসে থেকে যাতে করা যায়, পাশাপাশি সময় কাটে, ইনকামটা হলো, পাশাপাশি আমার সাথে অনেকগুলা মেয়ে উদ্যোক্তা হলো, তারাও তাদেরও কর্মসংস্থান বাড়লো, সেই হিসেবে সময়ও কাটলো। এটা তো আসলে সেবামূলক। সেটা সেবামূলক। তারপরে হোমমেড খাবারটা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার, অবশ্যই মায়ের হাতে তৈরি করা। সেই খাবার দেখা যায় আমরা সম্পূর্ণ হাইজিনটা মেনে খাবার তৈরি করি। হাইজিনটা আসলে কিভাবে মানেন দর্শকদের যদি একটু বলতেন? হাইজিনটা আমরা কিচেনে যাওয়ার আগে আমাদের মাথায় শাওয়ার পরি, তারপরে হাতটা 20 সেকেন্ড ধুই, তারপরে দেখা যাচ্ছে যে হাতে নখ আছে কিনা নখটা কেটে ফেলি, তারপরে শু পড়তে হয়, কিচেনে কোনো ছুরি থাকতে হয়, মানে আমাদের যেটা মফস্বলে বটিতে লাগতে পারে। তারপরে দেখা যাচ্ছে যে এই আমার কিচেনের একটা ইয়ে থাকে, অ্যাপ্রন থাকে, অ্যাপ্রনটা পরি। সবকিছু মিলে আমরা হাইজিনটা, খাবারের টেম্পারেচার দেখি, তাপমাত্রা ঠিক আছে কিনা, খাবার কতক্ষণ না হয় বা কাঁচাও যেন না থাকে, সবকিছু মিলেই মানে যেটা আমাদের মানতে হয়।
এটা তো হোমমেড খাবার মানে স্বাস্থ্যসম্মত। অবশ্যই আপনি যেটা গ্রাহকের জন্য তৈরি করছেন সেটা কিন্তু বাসায়ও সেদিন তারা এবং ওটাই প্রতিটা খাচ্ছে। খাবার আমি নিজে টেস্ট করে তারপরে আমি কাস্টমারের সেটাই যে আপনার ফ্যামিলিও খাচ্ছে, হ্যাঁ, তো সেটাই। আপনি তো সেভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার অবলম্বন মানে একটা করেই সেবা। হ্যাঁ অবশ্যই। এবং দেখেন খাবার কিন্তু আমাদের চালিকা শক্তি, হ্যাঁ, এবং সেটাই। আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পর্যন্ত কিন্তু খাবারটাকে খাবারের গ্রহণ স্বাদ করছি। হচ্ছে এমন একটা টেস্ট সারা জীবন মানুষ মনে রাখে যে ওনার হাতে খাবারটা এই যে খেয়েছিলাম। বলে না কাউকে যদি পটাতে হ্যাঁ, চান খাবার বা দিয়ে impress আগে করতে আপ্যায়ন চান করে। তাহলে পেট দিয়ে যেতে হবে। আর এই দুনিয়াতে খাবারের সোয়াবটা হচ্ছে সবচেয়ে বড় সোয়াব। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এই বিজনেসে কোনো লস লস নেই, এটা আমার দেখা লস নেই। বুদ্ধি করে করতে হবে, হ্যাঁ, সেটাই। হাইজিন মেইনটেইন করে। Hygiene maintain আচ্ছা, করে। কোয়ালিটির ক্ষেত্রে আসলে আপনি কোন জিনিসটা দেখেন যে কোয়ালিটি কোয়ান্টিটি, নাকি আপনি দামটা কম রেখে বেশি দিবেন এরকম, নাকি না, quality খাবার টা হচ্ছে ঠিক এমন রাখেন? একটা দ্রব্য, মানে আপনার লস একটু কম হলো বা লাভ একটু কম হলো, কিন্তু কোয়ালিটি ভালো হলে কাস্টমারটা পরে নেক্সট আমাকে আবার আসবে। রিপিট কাছে আমার রিপিট কাস্টমারটা হয়, বিজনেসের জন্য আমার সুবিধা। যদি আমি লাভের আশা করি তাতে দেখা যাবে যে একটু আমি খাবারটা একটু খারাপ করলাম, পরে কিন্তু নেক্সট আমার কাছে আর কাস্টমারটা আসবে না। অবশ্যই। তো আপনার এই যে কাস্টমার, এদেরকে আসলে কিভাবে হ্যান্ডেল করছেন? কাস্টমার Online কিছু কিভাবে- কাস্টমার আমার অনলাইনে হয়, কিছু কাস্টমার অফলাইনে হয়। তবে অফলাইনটা বেশি, অনলাইনটা কম। কম। অনলাইনে মনে করেন যে আপনার বেশিরভাগ সময় দূরে সেমাই যায়, লাচ্ছা সেমাই, পিঠা, আচার, এগুলো। আর আপনার অফলাইনে সমস্ত খাবারই সেল হয়। রিভিউটা কেমন? রিভিউটা আলহামদুলিল্লাহ ভালো। কোনো ব্যাড রিভিউ? না না, ব্যাড রিভিউ নেই। ধরেন যদি কখনো কোনো ব্যাড রিভিউ চলেও আসে, তো সেই ক্ষেত্রে কি করবে? এটা কাস্টমারে বুঝাইতে হবে আমাকে যে আপু খাবার তো এমন একটা জিনিস, দেখা যাচ্ছে যে অনেক সময় একটু লবণ কম হলেও বা একটু বেশি হলে এটা হতেই পারে। হ্যাঁ, এটা আপনার হতে পারে, আমারও হতে পারে। সেটা হিসেবে কাস্টমারকে বুঝাইতে হবে। আসলে দর্শক, এটা অনেক বড় একটা মানে ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে এই যে আমরা যখন অর্ডারটা নিই, আসলে অর্ডারটা নেওয়ার সময় আমরা কি করব? আমরা যখন অর্ডারটা নিব অবশ্যই আমাদের কাস্টমারের কাছে আগে শুনে নিতে হবে যে তার কোনো সমস্যা আছে কিনা, শারীরিক মানে কোনো অসুখ আছে কিনা, হাই ব্লাড প্রেশার আছে কিনা, কাস্টমারকে diabetes বুঝিয়ে আছে বলতে কিনা, হবে। এবং তার হচ্ছে অনেকে কিন্তু লবণ বেশি খেতে পছন্দ করে, অনেকে কম, আবার অনেকের ডাক্তারের নিষেধাজ্ঞাও থাকে। তো এই বিষয়গুলো আসলে জানতে হবে যে ঝাল উনি বেশি খাচ্ছেন না কম, এবং চিনির পরিমাণটা আসলে কেমন হবে যদি ডেজার্ট আইটেম থাকে, তাহলে আমার মনে হয় না যে কোনো মানে ব্যাড রিভিউ আসবে। আর যদি কখনো ব্যাড রিভিউ চলেও আসে, তো তখন আপনি আসলে কি করবেন? আপনি কি তাকে লিভ করবেন, ব্লক দিবেন, আনফলো করবেন, আনসিন করবেন? না, এগুলো কিন্তু করা যাবে না, মানে কাউকে বাদ দেয়া যাবে না। আপনাকে অবশ্যই তার কাস্টমারকে কাছ বুঝাইতে থেকে হবে। জানতে হবে যে আসলে সমস্যাটা কোথায় ছিল। আর প্রত্যেকটা হোমমেড খাবারে আমরা কাস্টমাইজ করা করি, কাস্টমার কেমন চায়। আপু আপনি কি চিনি বেশি নেবেন পছন্দ না অনুযায়ী। বেশি কম নেবেন, এবং জাল কি বেশি হবে না কম হবে, শুটকি বোতল থেকে শুরু করে সমস্ত খাবার আমি ডেলিভারি করি। এবং এবার যে অর্ডারটা আপনি তাকে দিবেন, এখানে কিন্তু আপনি কোনো তার থেকে হচ্ছে টাকা নিবেন না, কারণ প্রথমটা আপনার ভুল ছিল, এটা আপনি তাকে ফ্রি সার্ভিস দিবেন। তখন হবে কি, তিনি বাধ্য হবে আপনার পেজে এসে গুড কমেন্ট করতে, এবং আরো 10 জনকে বলবে যে না আসলে মানুষের ভুল হতেই পারে, তো উনি আসলে এইভাবে আমাকে হচ্ছে ম্যানেজ করেছে। সো ওনার থেকে কিন্তু আরো 10টা কাস্টমার তখন আসবে, এবং উনি কিন্তু আপনার রিপিট কাস্টমার হয়ে যাবে। আচ্ছা, ডেলিভারি সিস্টেমটা আসলে আপনার কেমন মনে হয়? এটা কি খুবই মানে ঝামেলা করে যে ডেলিভারি ম্যান আসলে টাইমলি আসছে না, বা এই জন্য কি অনেক অর্ডার ছুটে যায় সবার? না আপু, আমাদের আমি যেখানে কাজ করি ওটা হচ্ছে মফস্বল, ওখানে ডেলিভারি ম্যান নেই। মানে যারা কাজ অর্ডার দেয় কাস্টমার, তারা ঘর থেকে এসে নিয়ে যায়। বিশেষ করে দেখা যাচ্ছে যে বেশিরভাগই আত্মীয়স্বজন হয় বা পাড়া প্রতিবেশী, আশেপাশের লোক, তারা ওই আমাকে সময় দেয় 24 ঘন্টা আগে। আচ্ছা আচ্ছা সব 24 ঘন্টা আগে আমি খাবারের অর্ডারগুলো নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা তখন তারা ওই 1 ঘন্টা আগে এসে আমার খাবারটা নিয়ে যায় তাদের খাবারের সময়ের আগে। আচ্ছা, তাহলে আপনার ডেলিভারি ম্যান নিয়ে কোনো নিয়ে ঝামেলা কোনো নেই। এবং সমস্যা নেই। একজন কি নাকি কয়েকজন? না, এমনি তো দেখা যায় আমার ডেলিভারি লোকেই লাগে না, মানে যার খাবারটা সে এসে নিয়ে ও যায়। আচ্ছা, তিনি নিয়ে যান। হ্যাঁ। এটা অবশ্য ভালো, টাইমলি আমি তৈরি করে ফেলি, ফোন দিয়ে ফেলি, ওনারা এসে রিস্টার করে গাড়ি করে যায়। সফল উদ্যোক্তার আসলে কি কি গুণাবলী থাকতে হবে আপনি মনে করেন? সফল উদ্যোক্তা হতে হলে আপনাকে থাকতে হবে নিষ্ঠাবান, সৎ, আত্মবিশ্বাস, প্রচুর পরিমাণ পরিশ্রমী হতে হবে, সময়ের মূল্য দিতে হবে, যাতে আপনি টাইম মতো কাজটা করতে পারেন, সময় দিতে পারেন, শখ থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, কনফিডেন্স যে আমি এটা পারবো।
এবং অবশ্যই পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী না হলে কোনো কিছু করা যাবে না। যে কোনো কাজেই পরিশ্রম, হোক, ইচ্ছা আপনাকে শক্তি হচ্ছে থাকতে- সবচেয়ে বড় হ্যাঁ, শক্তি। অবশ্যই আত্মবিশ্বাস থাকতে সে আমি হবে। কুমিল্লা থেকে আজকে ঢাকাতে আসলাম আমাদেরই আমার program-এ। ইচ্ছার কারণে। আপু কিন্তু সুদূর কুমিল্লা থেকে এসেছেন, তো কুমিল্লায় যারা আছেন তারা আপুকে অবশ্যই দেখছেন এবং দেখে কিন্তু আপনারা অনুপ্রেরণাও পাবেন যে আসলে চাইলেই কিন্তু মানে দূরত্ব কোনো ব্যাপার না, মানে যদি নিজের ইচ্ছা শক্তিটা থাকে। এই জন্য আজ আপনি একজন সফল আমি উদ্যোক্তা হতে কুমিল্লা পেরেছেন। থেকে এসে পড়ছি সবার আগে, কিন্তু আপনি চলে আসছেন না, সেই আমাদের এখানে জ্যামটা একটু বেশি, ঢাকা শহরে জ্যাম। পুরান ঢাকা থেকে একজন আপু আসছে, উনিও বললো যে 12টা রওনা দিচ্ছে। আচ্ছা, আপনার কিচেনের ক্যাপাসিটি কেমন, কতজন পর্যন্ত খাবার দিতে আমার পারেন? কিচেনে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে অনেক সময় 150 200 আমি রান্না করতে পারি খাবার। আমার বাইরে জায়গা আছে, ওই জায়গাতে আমি খাবারটা প্রতিদিন করতে পারি। আপনার অ্যাচিভমেন্ট গুলো আসলে কি কি, আপনি গত বছর কি কি রিভিউ পেয়েছেন? আমার আপনার অর্জন তো অনেকই, খাবার দেখা যাচ্ছে যে অনেকে খাবার নিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। তারপর মেয়েদের কাজ শিখাচ্ছি। তারপর আমার এই পাশাপাশি আমি এই পেজটা খোলার পরে আমার টাকা দিয়ে আমি অনেক কিছু মানে আমার মানে ফ্রেন্ড সার্কেলে মিলে একটা সমিতি করেছি। ওই সমিতি থেকে আমরা একটা প্লট রাখছি, ওই প্লট থেকে এখন বাড়ি হবে। তারপরে একটা বিশাল বড় একটা মানে মেগা পজিটিভ বলতে পারেন, এটা বিজনেস আকারে। ওটা আমার ড্রাগন বাগান করেছি, যেখান থেকে আপনি তো সেই হিসাব করে অর্জন অনেক কিছু। তারপরে ফ্রেন্ড সার্কেলের সাথে সবার সাথে কমিউনিকেশনটা অনেক ভালো ভালো হয়েছে। এটা আকারের জন্য বেশি হয়েছে। দেখা যাচ্ছে অনেকে আমাকে চিনে না বা জানে না, বা অনেকটা গ্যাপ ছিল, সেই গ্যাপগুলো এখন পূর্ণ হয়েছে এটার কারণে। 2020 সাল থেকে আমি লকডাউন করোনার পর থেকে আমার পেজ খোলা। আগে পেজ ছিল না, কিন্তু কাজ করি 15 বছর। 2006 থেকে 15 বছর। আমার পাশাপাশি পার্লার আছে বাসায়। আপনি কি নিজেকে সফল মনে করেন, সফল উদ্যোক্তা? আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আমি একটা মহিলা হিসেবে ঘরে বসে থেকে মাস শেষে আমার 30 থেকে 40 হাজার টাকা ইনকাম। তো যারা একটা চাকরি করতেছে সরকারি স্যালারি, তাদেরও কিন্তু দেখা যায় প্রাইমারি স্কুলে একটা জব করে, সকালবেলা 9টা বাজে যায়, সন্ধ্যা 5টা বাজে আসে, তাদেরও কিন্তু স্যালারি 25-এর উপরে হয় না। তো আমি ঘরে বসে থেকে একটা নারী উদ্যোক্তা, আমার সন্তান, আমার স্বামী, আমার সংসার সবকিছু কেয়ার করে 30 হাজার টাকা মানে মোটামুটি আমি মনে করি ভালো। না, সরকারি স্যালারিতে ভালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি ঘরে বসে ইনকাম করছেন, সবাইকে সময় দিতে পারতেছি, আমার স্বামী সন্তান নিজেও রেস্ট করতে পারতেছি, নিজের মতো করে সব কাজ। আমার ফ্রেন্ড সার্কেল বলে আমাদের চেয়ে তুই ভালো, কেননা ওনারা সবাই সরকারি চাকরি করে, সবাই আফসোস করে। হ্যাঁ, সবাই প্রাইমারি ম্যাডাম। আচ্ছা। আমি বলি তো সরকারি বেতন পাস, কয় তুমি ভালো, কারণ তুমি মন চাইলে দরজা বন্ধ, মন চাইলে দরজা খোলো। কিন্তু আমরা অবশ্যই আপনি মানে আপনার সময় অনুযায়ী কাজ করেন, সেটাই। কিন্তু তাদের তো একটা গদবাঁধা নিয়ম আছে। আমাদের জ্বর হোক তুফান হোক স্কুলে যাইতেই হয়, কিচ্ছু করার নেই। সেটাই। তো আপনার ছোটবেলায় একটু ফিরে যাই, ছোটবেলার কি স্মৃতি মনে পড়লে এখনো খুব ভালো লাগে, আনন্দ লাগে? ছোটবেলা বলতে রান্নাটার প্রতি আমার ছোটবেলা থেকেই উৎসাহ। আমি যখন স্কুলে যাইতাম প্রায় সময় স্যারদের জন্য খাবার তৈরি করে নিয়ে যেতাম। স্যারেরা বলতো রুমানের হাতে চটপটি অনেক মজা, তারপর নুডলস, মানে এগুলো আমার সবসময় পছন্দ। মানে সেই স্কুল লাইফ থেকে আজ অব্দি আমার একটা পছন্দ, কোথাও গেলে আমি খাবার নিয়ে যাই। মানে আমি বাইরের খাবারটা কিনি না। আচ্ছা, একদমই বাহিরে মানে বাইরের খাবারটা পছন্দ না, যে ফল কিনা যায়, মিষ্টি কিনা যায়, কিন্তু আমি ঘর থেকে তৈরি করি। সেটা হোক ভর্তা, মানে স্পেশাল কোনো অকেশনে বন্ধু বান্ধব একসাথে হয়েছি, কোনো গেট টুগেদারে, আমার হাতে একটা পার্সেল থাকবে, যেমন মানে স্পেশাল কোনো ভর্তা হবে না, কোনো খাবার হবে। তো এটা আমার পছন্দ, ছোটবেলা থেকেই পছন্দ, এখনো করি। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি চাচ্ছি যে আমার মতো হাজারো নারী উদ্যোক্তা তৈরি করতে, যাতে আমার একটা প্ল্যাটফর্ম হয়, সেখানে যারা টাকা ছাড়া কাজ শিখতে পারে না তাদেরকে যাতে ফ্রি কাজ শেখানো যায়, তাদের একটা প্ল্যাটফর্ম করে দিতে পারি। এটা আমার হাজারো স্বপ্ন, যে আমি মেয়েদের নিয়ে কাজ করব। আপনার সব ইচ্ছাগুলো, সৎ ইচ্ছাগুলো পূরণ হোক। হ্যাঁ, সেটাই। আপনার জন্য অনেক অনেক অভিনন্দন আপা। আমরা কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, তো আপনার কেমন লাগলো আমাদের? আলহামদুলিল্লাহ, দূর থেকে সবসময় দেখা হয় কিন্তু কাছে আসা হয় না, তো আজকে প্রথম আসলাম, ভালোই লাগলো। তো আপনার সাথে একটা সম্পর্ক হলো, সবসময় আল্লাহ ভবিষ্যতে সারা জীবনে থাকবে। দর্শকের উদ্দেশ্যে সেটাই, দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি নারী হয়ে ঘরে থেকে পর্দার ভিতরে থেকে কিছু একটা করতে পারি সবার জন্য, বিশেষ করে মেয়েদের জন্য, নারীদের জন্য।
আমরা নারীদের কাজে এগিয়ে আসবে এবং আরো মানে সফলতার যে গল্পটা সেটা আসলে সত্যিকারের আমরা সফল নারী হয়ে দেখাবো। তো দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা আসলে প্রতিটা পর্বেই কিন্তু চেষ্টা করি যে নারীর স্বাবলম্বিতা এবং সফলতার কথা বলতে, নারী জীবন সফলতায় ভরে উঠুক এই কামনায় আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।